18 মে 2025 রাহু রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে কুম্ভ রাশিতে এবং এখানটাতে 25 নভেম্বর 2026 পর্যন্ত অবস্থান করবে। রাহু যে মুহূর্তে রাশি পরিবর্তন করছে সেই মুহূর্তে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেই থাকছে। তো রাহুর এই পরিবর্তন ধনু রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে বিশেষভাবে তুলে ধরব। ধনু রাশির বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে। তো এই সময়কালে রাহুর মাধ্যমে কি ভালো হতে যাচ্ছে, ধনুরাশির কোন দিক থেকে লাভ আসবে, কোন দিক থেকে সাবধানে থাকতে হবে এবং কোন বিশেষ উপাচার করতে হবে এই সময়, যে রাহুর ফলে যথেষ্ট ভালো বৃদ্ধি করা যায়, সমস্ত কিছুই তুলে ধরবো। তবে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর বলবো যে এটা মানে আমার কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার উদ্দেশ্য নয়, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন, নাম রাশি চন্দ্ররাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন, তবে যেহেতু গোচর সবসময় রাশি অনুসারেই দেখতে হয়। তো যাই হোক, রাহুর এই পরিবর্তন হচ্ছে 18 মে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে এবং আজকে রাহুকে নিয়ে যেরকম আলোচনা করব সেরকম শনিদেবকেও নিয়ে আলোচনা করব এবং দেবগুরু বৃহস্পতিকে নিয়ে আলোচনা করব। শুধু বাদ থাকবে কেতুকে নিয়ে পরে করব, কারণ কাল সর্পযোগ আলোচনা করতে হবে সেই সময়। তো এই তিনটি গ্রহকে নিয়ে আলোচনা করব এবং তিনটি গ্রহ যে নক্ষত্রে অবস্থান করছে তার ফল নিয়ে কিন্তু আলোচনা করব। ধনুরাশির ক্ষেত্রে শনি যে মুহূর্তে রাশি পরিবর্তন করেছিল সেই মুহূর্তে ধনুরাশির শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে এবং শনি বর্তমানে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে চতুর্থ ঘরে। তো নিজের নক্ষত্রে গ্রহ যখন অবস্থান করে তার তো ফলে যথেষ্ট বৃদ্ধি করে, প্রভাব বৃদ্ধি পেয়ে যায়। তো চতুর্থ ঘরে অবস্থান করছে, যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশি। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে বিশেষ আলোচনা করেছিলাম সেই সময়, যে ধনুরাশিকে কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কোন দিক থেকে ভালো ফল পাবে। আবার তো উত্তরা ভাদ্রপদ যার এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহির্বুধন না, মেডিটেশন, পর উপকারিতা, মায়া মমতাতে ভরা এই দেবতা, শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে এই দেবতাকে। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র খুবই পবিত্র নক্ষত্র, একদম পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন ভাগ্যশালী শ্রীবৃদ্ধি ঘটায় যে গৃহে যায় আর কি। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের আবার মেন বৈশিষ্ট্যও রয়েছে একটা, সেটা হচ্ছে কি যে ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে। তাহলে শনি কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্র থেকে ধনুরাশিকে এটাই বুঝাচ্ছে যে এই সময় কাজকর্ম করতে গেলে অধৈর্য হওয়া চলবে না, যেহেতু শনি হচ্ছে অনুশাসন প্রিয় এবং একটি রাশিতে দীর্ঘদিন ধরে চলে, অতএব ধৈর্যের ব্যাপারটা রয়েছে। তো যে কোনো কাজ করতে গেলে অধৈর্য হওয়া চলবে না, যে কোনো কাজ করতে গেলে ধীর মস্তিষ্কে মাথা ঠান্ডা করেই করতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে কাগজপত্র মেনটেন করেই করতে হবে। কারণ ধনুরাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে। তো দ্বিতীয় ঘরটা কি বাণীর ঘর আর তৃতীয় ঘরটা কি কাগজপত্রের ঘর। তাহলে মুখের দ্বারা কিন্তু ম্যানেজমেন্ট হবে, মুখের কথার দ্বারা, আর কাগজপত্র দিয়ে চুক্তি হবে, যেটা হচ্ছে তৃতীয় ঘর, ডকুমেন্টেন্সি, কাগজপত্র, যোগাযোগের ঘর। তাহলে কি হচ্ছে, শনি চতুর্থ ঘরে অবস্থান করে বুঝাচ্ছে ধৈর্য সহকারে কাজ করতে হবে, হিসাবপত্র মেনটেন করে করতে হবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করতে হবে, কর্মক্ষেত্রে যেখানটাতে চুক্তির প্রয়োজন রয়েছে সেখানটাতে চুক্তির প্রয়োজন রয়েছে সেখানে চুক্তি করবে, আর মুখের কথাতে কাজকর্ম এগোবে, কিন্তু লিখিত থাকবে বয়ান সেই কাগজপত্রেই। এই জিনিসটা বুঝাচ্ছে উত্তরা ভাদ্রপদ। এবার দেবগুরু বৃহস্পতি রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছিল এতদিন, এবার রাশি পরিবর্তন হয়ে গেল দেবগুরু বৃহস্পতির। এবার দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্রে থাকছে সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের চিহ্ন কি, হরিণের মাথা, তার উপর দুটি সিং, এটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র চিহ্ন। তো সম্পূর্ণ একটা হরিণের চিত্র উঠে এসছে। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল আর অধিপতি দেবতা হচ্ছে সোম, যেটা হচ্ছে চন্দ্রমা। যে রস, সোম হচ্ছে এমন একটি রস যে রসটা পান করে দেবতারা শক্তিশালী হয়, নিজের যৌবনকে ধরে রাখে। তো একটা হরিণের চরিত্র কিন্তু বুঝাচ্ছে যে হরিণ মানে কি প্রাকৃতিক সৌন্দর্য, হরিণ হচ্ছে কি অত্যধিক গতিশীল, প্রচণ্ড গতিবেগে ছুটে। তাহলে কর্মক্ষেত্রে তোমার সৌন্দর্য, তোমার আকর্ষণ যথেষ্ট বৃদ্ধি পাবে, প্রতিভা জিনিসটা উঠে আসবে এবং গতি জিনিসটাও উঠে আসবে, যে কাজগুলো বিগত দিনে থেমে গেছিলো সেই কাজগুলোর মধ্যে একটা গতি আসবে, যে কাজটা শুরু হলো। এবং তার সাথে কি যে
হরিণ কিন্তু অ্যাডভান্স জিনিসটা বুঝতে পারে, প্রকৃতি কিন্তু সেই জিনিসটা দিয়েছে, তাহলে সেই জিনিসটাও বুঝতে পারবে যে একটা ভালো মন্দ হতে যাচ্ছে। এবং তার সাথে হরিণের নাভিতে কস্তুরী থাকে, কস্তুরীর গন্ধে হরিণও কিন্তু পাগল হয় যে কোথা থেকে গন্ধটা আসছে, তাহলে এখান থেকে একটা খোঁজ জিনিস উঠে আসছে। তো খোঁজ জিনিসটা কি, একটা মানে খোঁজাখুঁজি, গবেষণা। তাহলে ধনুরাশির যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো গোচর হতে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্র অবস্থান। কারণ দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, তার আবার সপ্তম দৃষ্টি পড়ছে আবার রাশির উপরে, অর্থাৎ নিজের রাশিকে গ্রহ দেখছে দেবগুরু বৃহস্পতি, শুভ গ্রহ। তাহলে এখানটাতে তো কেন্দ্রাধিপতি দোষ করছে, কিন্তু সেটা সম হয়ে যাচ্ছে। যাই হোক, কিন্তু দেবগুরুর অবস্থান যথেষ্ট ভালো। দেবগুরুও নিজের মৃগশিরা নক্ষত্র, যার মিত্রের নক্ষত্র অবস্থান করে নিজের রাশিকে দেখছে, আবার শনি নিজের নক্ষত্র অবস্থান করছে। এবং মৃগশিরা নক্ষত্র থেকে জিনিসটা কি বোঝাচ্ছে, যে বিশ্বাসঘাতকতা। কারণ হরিণ কিন্তু কাউকে বিশ্বাস করে না, তো যার জন্য শনি কিন্তু এখানটাতে সেই কাজটা নিভাবে, যে কোনো কাজ করতে গেলে তোমার মুখের কথাতে কাজ এগোবে, কিন্তু কাজ যদি হয় তাহলে লেখাপড়ি করেই করতে হবে, ডকুমেন্টস নিয়েই কাজ করতে হবে, এবং কর্মক্ষেত্রে লাভ আর ব্যয়ের হিসাব সবসময় রাখতে হবে। তাহলে দেবগুরু বৃহস্পতির এই মৃগশিরা নক্ষত্রের যে অবস্থান, এটাতে এই জিনিসটাই উঠে আসছে। এবার কি হচ্ছে, এবার রাহুর পরিবর্তন হচ্ছে। রাহু চতুর্থ ঘর থেকে বেরিয়ে চলে আসলো তৃতীয় ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, যে জায়গাটা রাহুর সবথেকে ভালো জায়গা। এবং কালপুরুষ চক্রে যে ত্রিকোণটা তৈরি হয়, রাহুর যে নক্ষত্রগুলো থাকে, যেমন আদ্রা নক্ষত্রের 4টি চরণ পরে মিথুনে, তারপরে হচ্ছে সাথী নক্ষত্র, তার 4টি চরণ পর হচ্ছে তুলা রাশিতে, তারপর হচ্ছে শতবিশা নক্ষত্র, যার 4টি চরণ পর হচ্ছে কুম্ভ রাশিতে। তো এই যে ত্রিকোণটা তৈরি হলো, এই ত্রিকোণটাকে কি বলছে, কাম ত্রিকোণ। কাম কথার অর্থটা কি, যে মনের ইচ্ছা বাসনা। তাহলে কুম্ভ রাশিতে যে রাহুর অবস্থান, তাহলে মনের ইচ্ছা বাসনা যথেষ্ট জাগিয়ে দিবে এই রাহু, এবং সেই ইচ্ছাকে পূরণ করতে পারবে যে এই ধনুরাশি। কারণ এমন মনের ইচ্ছাটাকে এই সময় প্রভাবিত করবে, এমন অ্যাম্বিশন দিবে যে তোমাকে এগিয়ে যেতে হবে, তুমি পারবা করতে, তোমার জন্য সেই জায়গাটা অপেক্ষা করছে, তোমাকে সেই জায়গাতে যেতে হবে। এই যে প্রবল ইচ্ছাটা, এই ইচ্ছাটা এবার জাগিয়ে তুলবে রাহুর এটা সবথেকে ভালো ঘর। এবং কালপুরুষ চক্রের যে চক্রটা বললাম এতক্ষণ, যে কাম ত্রিকোণ, সেই কাম ত্রিকোণের মধ্যে কুম্ভ রাশি পড়ছে, আর এখন সেই কাম ত্রিকোণটাই তৈরি হয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে। অতএব রাহুর অবস্থানটা খুবই একটা ভালো অবস্থান হতে যাচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। এই সময়কালে বিভিন্ন সূত্র থেকে যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগগুলো বিগত দিনে বন্ধ হয়েছিল বা হচ্ছে এখন যোগাযোগ, সেই যোগাযোগগুলো আরও বৃদ্ধি পেয়ে যাবে। কারণ দেবগুরু বৃহস্পতির সাথে নবম পঞ্চম যোগ তৈরি হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি যেরকম নিজের রাশিকে দেখছে, ধনু রাশিকে, সেরকম আবার রাহুর উপর দৃষ্টি থাকছে। তো দেবগুরু বৃহস্পতি কি, জ্ঞানের প্রদীপ, জ্ঞানের আলো, যার আলোতে অশিক্ষিতার অন্ধকার দূর হয়ে যায়, যে আলোতে, জ্ঞানের আলোতে অন্ধকার দূর হয়ে যায়, যেটা অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তো রাহু তো হচ্ছে কি, রাহু ভ্রম, তো সেই রাহুর উপর দৃষ্টি থাকবে এখন দেবগুরু বৃহস্পতির। অতএব একটা জবরদস্ত গ্রহের অবস্থান এই মুহূর্তে ধনুরাশির ক্ষেত্রে তৈরি হয়েছে। এবার রাহু হচ্ছে কি একটি ছায়াগ্রহ। ছায়াগ্রহের কাজটা কি, যে ঘরে অবস্থান করবে সেই গ্রহের রাশিপতিকে প্রভাবিত করে দেবে এবং তার স্বরূপ ধারণ করবে। এবার যে নক্ষত্রে অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে। রাহু যার সাথে অবস্থান করবে তাকেও প্রভাবিত করবে, তার স্বরূপ নিয়ে নেবে, তার বলে বৃদ্ধি করে দিবে। তো রাহু যেহেতু ছায়াগ্রহ অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, তাহলে দেবগুরু বৃহস্পতিকে বিশেষভাবে প্রভাবিত করবে। এবং অবস্থান করছে কুম্ভ রাশিতে, তাহলে কুম্ভ রাশির অধিপতিটাকে শনির বলে বৃদ্ধি করে দিবে। আর রাহুকে কি বলা হচ্ছে, যে শনিবদ রাহু, শনির ফলে বৃদ্ধি করে দিবে এই সময় এই রাহু, কারণ শনির সমান ফল দিবে। পাপ গ্রহের শ্রেণীতে হচ্ছে রাহু 1 নাম্বার। আর যা যুগ, এই কলিযুগে রাহু হচ্ছে সর্বশেষ কথা। যার রাহু ভালো তো তার সবই ভালো। রাহু যদি কারো জন্মকুষ্ঠিতে ভালো থাকে, তো সেই ব্যক্তির চরিত্র হয়ে যায় অতি বিশিষ্ট, এরকম হয়ে যায়। আর রাহু যদি খারাপ থাকে তাহলে কি হবে, মানসিক অশান্তি হবে, অজ্ঞাত ভয় হবে, ধোঁকা, বিশ্বাস ভঙ্গ হবে, হওয়া কাজ শেষের দিকে সে এমনভাবে হয়ে যাবে যে মনে হলো যে এই হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেল, যে হচ্ছে না হয়নি,
একদম সেম টু সেম মরীচিকার বালি, যেখানটাতে মনে হবে যে ওই যে জল দূরে জল ওখানটাতে, কাছে যে মনে হবে কই জল তো নাই, একদম বালু। তো এইরকম ভ্রম কিন্তু তৈরি হয় যাদের জন্মছকে রাহুর অবস্থান খারাপ থাকে। আর যাদের রাহু ভালো হয়ে যায় তাদের মধ্যে কী হয়, বক্তব্য দেওয়ার ক্ষমতা একদম চরম হয়ে যায়। এমনভাবে কথা বলবে, সামনের ব্যক্তিকে এমন মায়া জালে ফেসাবে যে মানে বিশেষভাবে মানে হ্যাঁতে হ্যাঁ বলবে তো নাতে না বলবে। রাহুর কিন্তু এরকম মায়াজাল তৈরি করে নিজের বক্তব্য, নিজের কথার দ্বারা। লেখনী শক্তি যথেষ্ট বৃদ্ধি করে দেবে। মিডিয়া, অভিনয় জগৎ, এই সমস্ত জিনিস দেখা হয়। রাজনীতির সাথে যারা যুক্ত থাকে তাদের রাহুর যথেষ্ট ভালো থাকে। কথার মায়াজাল তৈরি করে সমাজে, মানে সমাজকে নিজের দিকে আকর্ষণ করায়। রহস্যময় গ্রহ মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা যথেষ্ট মানে একদম জাগিয়ে তুলে যে তুমি পারবা করতে, তোমার সেই জিনিসটা তোমার দ্বারাই হবে। মনের ইচ্ছা, এবার মনের ইচ্ছা যদি জেগে যায় তাহলে রাতের ঘুম তো নষ্ট হবেই, কারণ স্বপ্নকে পূরণ করতে গেলে তো চরম পরিশ্রম করতে হয়। আর সেই পরিশ্রমটা বুঝাচ্ছে শনি। শনি চতুর্থ ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে, এবং তার দৃষ্টি থাকছে কর্মের ঘরে, সেটা হচ্ছে মিত্র দৃষ্টি। অর্থাৎ রাহু যে অবস্থান করছে এই তৃতীয় ঘরে, তো তৃতীয় ঘরে রাহু অবস্থান করে এই ধনুরাশির কিন্তু ইচ্ছাটাকে প্রবল করে দিবে যে কোনো দিকে। যেই কাজে যুক্ত থাকুক সেই কাজের কিন্তু ইচ্ছাটাকে প্রবল করবে। আর সেটাকে সাকার করতে গেলে তোমাকে মেনটেন করতে হবে। রাহু যে জায়গাটাতে অবস্থান করছে সেটা তো শনির ঘর, শনি তো চতুর্থ ঘরে অবস্থান করছে, তাহলে শনি সেই কর্মটা করবে শনির দায়িত্বে। শনি কিন্তু এটাই বুঝাচ্ছে যে ধনুরাশিকে তো সেই দায়িত্বগুলো পালন করতে হবে, কাগজপত্র মেনটেন করতে হবে, তোমাকে রীতিমতো কাগজপত্র মেনটেন করে চলতে হবে। আবার এই সময়কালে কর্মের যোগানও ঘটাবে রাহু, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি করবে। উচ্চশিক্ষার সাথে জড়িত যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করছেন, এই বর্তমান সমাজে তো সফটওয়্যার, তারপর এআই, যেগুলো কম্পিউটারের একাধিক সঞ্চার বিভাগ, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা এর উপর যারা গবেষণা করছেন, পড়াশোনা করছেন তাদের জন্য অত্যধিক ভালো। বা এই সমস্ত জিনিসের যারা কাজের সন্ধান করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে ধনুরাশির। মান সম্মানের জায়গাটা যথেষ্ট বৃদ্ধি পাবে। চরিত্রটাকে এমন করে দিবে, ব্যক্তিত্বটাকে এমন তৈরি করবে সমাজের সামনে যে এখন বহু লোক কিন্তু এই ধনুরাশির সাথে মেলামেশা শুরু করবে, ভিড় জমাবে, মানে আইডিয়ার পাত্র আইডিয়াল হয়ে যাবে, যে অনুসরণ করবে, এরকম হয়ে যাবে ধনুরাশির ক্ষেত্রে। এবং যে ঘরটাতে অবস্থান করছে এটা শনির ঘর। শনি হচ্ছে কি দ্বিতীয় ঘরের অধিপতি, বাণীর ঘর। তারপরে তৃতীয় ঘর যেটা হচ্ছে যোগাযোগের ঘর, তো শনির বলেও বৃদ্ধি পেল। এবার শনি যে ঘরটা চতুর্থ ঘরে অবস্থান করছে সেই ঘরটা কিসের ঘর? জায়গা জমি, সয় সম্পত্তি, বহু রকম জিনিস দেখা হয়, লাক্সারি আইটেম থেকে আরম্ভ করে। এবং শনির দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, তাহলে কর্মক্ষেত্রে বিশেষ লাভবান হতে যাচ্ছে এই সময়কালে এই ধনুরাশি। বিভিন্ন দিক থেকে যেই কর্মেই করবে সেই কর্মেই কিন্তু উন্নতির যোগ রয়েছে। বিশেষ করে সমাজের সেই সমস্ত ব্যক্তিরা যারা মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন, সেলসের কাজের সাথে যুক্ত রয়েছেন, প্রতিভাজনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সিনেমা আর্টিস্ট বা সিনেমা জগতের যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা গান বাজনা, নৃত্য, চিত্র, এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তারপরে ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছেন, মোটিভেশন স্পিকার, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, শিক্ষার দিক থেকেও যথেষ্ট। যারা সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, যারা ট্রেনার হিসাবে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা বিদেশে কাজকর্ম করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে কাজের চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে। বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন, যাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার, কল লেটার, প্রমোশন লেটার আটকে রয়েছে, সেই কাজগুলো উদ্ধার হবে এই সময়কালে এই ধনুরাশির। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হবে এই সময়কালে ধনুরাশির। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে। নতুন নতুন আইডিয়া কর্মক্ষেত্রে কিন্তু অটোমেটিক আসবে, জেগে যাবে মনের মধ্যে যে এই জিনিসটা করলে ভালো হয়, আরও একটু জিনিসটাকে কারুকার্য করলে ভালো হয়। এই সমস্ত কিন্তু আইডিয়া এখন রাহু যথেষ্ট দিবে, কারণ রাহু যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্র হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতির সেই দৃষ্টিটা পড়ছে এই রাহুর উপরে। এবং শনি চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরুর রাশিতে, আর তার দৃষ্টি পড়ছে আবার কর্মের ঘরে, যেটা হচ্ছে মিত্র দৃষ্টি কন্যা রাশিতে।
অতএব কর্মক্ষেত্রে একটা বিশেষ জয়, একটা বিশেষ সফলতা এই সময় এই ধনুরাশি পেতে যাচ্ছে রাহুর এই নক্ষত্রে পূর্বা ভাদ্রপদে অবস্থানের ফলে। যারা খাওয়া দাওয়ার কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেলের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, ক্যাটারিংয়ের ব্যবসা, তারপরে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। তবে রাহু একটি পাপী গ্রহ, এর মূল স্বভাব কিছু না কিছু পাপ প্রভাব অবশ্যই দিবে। সেটা কোন দিক থেকে দিবে, যে যোগাযোগ ব্যবস্থা, বেআইনি যোগাযোগ শুরু করাবে। কারণ রাহুর উপর দেবগুরু বৃহস্পতির জ্ঞানের আলোটা তো পড়লো, এবার তো পাপী গ্রহ, তো জ্ঞানের আলোটা তো যেরকম ভালো জায়গাতে উঠাবে, সেরকম কিন্তু খারাপ, যাদের জন্মছকে রাহু খারাপ অবস্থায় রয়েছে তাদের মধ্যে সেই ইন্টেনশনটা চলে আসবে। এই জিনিসগুলো বুঝার মানে চলো শর্টকাট পদ্ধতিতে ইনকাম করো, এগুলো জিনিস আইডিয়াগুলো আসবে। বেআইনি পথের দিকে এগিয়ে চলো। যারা নেশা করছেন তাদের মধ্যে নেশা জিনিসটা অত্যধিক বেড়ে যাবে। এগুলো হচ্ছে খুব খারাপ দিক, এদিক থেকে আবার দূরে থাকতে হবে। আবার যদি কারো জন্মছকে রাহু খুব খারাপ অবস্থা থাকে, কথাবার্তা বলবে, এমন কথাবার্তা বলবে যে সামনে থাকা লোক চটে যাবে। সত্য কথাই বলবে, কিন্তু এমন ঘুরিয়ে প্যাঁচিয়ে এমনভাবে বলবে সেটা কর্কশ লাগবে শুনতে, সামনে থাকা লোক বিরক্তি প্রকাশ করবে। তো যার জন্য যাদের জন্মছকে, আমি তো আলোচনা করছি, তো যাদের জন্মছকে রাহুর অবস্থান খুব খারাপ রয়েছে তাদের অবশ্যই কোনো জ্যোতিষীয় পরামর্শ নেওয়া উচিত এই সময়। কারণ যে গ্রহের অবস্থান তাতে যথেষ্ট ভালো অবস্থান, রাহু, শনি এবং দেবগুরু বৃহস্পতির অবস্থান, এবং আগামী দিনেও কিন্তু অবস্থানগুলো যথেষ্ট ভালো হবে। দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আবার এই শনির উপরেই থাকবে। তো সব দিক থেকে কিন্তু ভালো একটা জায়গা আসছে এই ঢাইয়ার মধ্যেও। অতএব যাদের জন্মছকে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে। সমাজে ভালো ভালো জ্যোতিষী রয়েছে, তাদের কাছে অবশ্যই পরামর্শ নেবেন। আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে তো মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। তো যাই হোক, আমাদের সাথে যে যোগাযোগ করতে হবে এরকম কোনো মানে নাই। তারপরে প্রশাসনিক ঝুটঝামেলা থেকে দূরে থাকতে হবে এই সময়কালে। রাহুর যে সপ্তম দৃষ্টিটা সেটা তো সিংহ রাশিতে পড়ছে, সিংহ রাশিতে তো কেতু অবস্থান করছে, অর্থাৎ এই ধর্মের জায়গা, ধর্মপথেই থাকতে হবে। লাভের একাধিক রাস্তা তৈরি হবে এই সময়কালে। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেই লাভের ঘর তুলা রাশিতে পড়ছে, রাহুর নবম দৃষ্টি পড়ছে মিত্র রাশি, এই শুক্রদেবের তুলা রাশিতে পড়ছে। তো এই জন্য সবসময় মনে রাখতে হবে এই সময়কালে যে শনির যে অবস্থান, শনি কিন্তু সেই জায়গাটায় বুঝাচ্ছে যে হিসাব করে চলো, লাভ আয় ব্যয়ের হিসাব যথেষ্ট রাখো, কাগজপত্র মেনটেন করে চলো। রাহু তোমাকে যোগাযোগ অল্টারনেট অবশ্যই দিবে, সেই যোগাযোগগুলো কার্যকারিতা করাবে শনি, কিন্তু শনির পথেই তোমাকে চলতে হবে, কারণ রাহু কিন্তু শনির ঘরেই অবস্থান করছে। এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া শুক্রবার করে মা ভগবতী মার আরাধনা করবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। মঙ্গলবার করে বজরংবলী দর্শন করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন, যথেষ্ট রাহু ভালো ফল দিবে। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন, গুরুর দৃষ্টি থাকছে। এরপরে গুরু উচ্চ অবস্থায় আসবে, তারপরে আবার ব্যাক হয়ে চলে আসবে সপ্তম ঘরে। অতএব যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা অবশ্যই নেবেন, কারণ গুরুর দৃষ্টি রাহুর উপরে থাকছে। রাহুকে কন্ট্রোল করতে পারে একমাত্র কেতু, যেহেতু কেতু ওর বিপরীতে অবস্থান করে, কেতুই কিন্তু কন্ট্রোল করে। আর কেতুকে ঠিক করতে গেলে কী করতে হবে? গুরুকে ঠিক করতে হবে। অতএব তাহলে গুরুকেই ঠিক করো, দেবগুরু বৃহস্পতিকে ঠিক করো। এর আগের ভিডিওতে বলেছিলাম গুরুকে কিভাবে ঠিক করতে হয়। তো যাই হোক, যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই জীবনে গুরুর দীক্ষা নেবেন, এটা প্রয়োজন রয়েছে এই ধনুরাশির ক্ষেত্রে। যথেষ্ট ভালো সময় ধনুরাশির ক্ষেত্রে, খুবই ভালো সময় পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রাহুর এই অবস্থান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অবশ্যই অ্যাস্ট্রো SM বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।